আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বলরাম বসু, প্রখ্যাত ট্রাভেল রাইটার, যিনি আমাদের জানাবেন অরুণাচলের নানা অজানা জায়গার কথা, যেগুলি কিন্তু এখনও আমরা অনেকেই চিনি না, জানি না। সেই জায়গাগুলো যেখানে গেলে হয়তো আমাদের অরুণাচলকে নতুন করে আমরা আবার আবিষ্কার করতে পারবো। তো বলরাম দাকে একটু ডেকে নিচ্ছি আমাদের মাঝখানে, একটা জোরে হাততালি দিয়ে ওনার কাছ থেকে একটু জেনে নেব। ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের এলিগেন্ট ট্যুরসের পরিবারের তরফ থেকে বরণ করে নিচ্ছেন বিপাশা। কিছু সময় হয়তো আমাদের আর এক বন্ধু ওনার কথাটা একটু আমাদের জানাবেন। ধন্যবাদ। নমস্কার, উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা উনি বলে দিয়ে গেলেন যে আমার নিজের খুব খারাপ লাগছে যে আমি আজকে ঠিক গল্পটা নিজে বলতে পারবো না, বিপাশা গল্পটা বলবে। আশা করি আপনাদের অসুবিধা হবে না কিছু, আমি ওকে দিচ্ছি। ধন্যবাদ। আজকের নেফা আজও বারে বারে মনে পড়ে ছোটবেলায় রেডিওতে শোনা সেই নাটকের কথা। নেফা, সুন্দরী নেফা, সেই ঝিঝিঢাকা রাতের আবহ সঙ্গীতে ফেটে পড়া আদিবাসী মানুষটার অট্টহাসি। পরে বড় হয়ে পড়েছি বইটা অনেকবার। প্রাক যৌবনে একটা সময় চোখ বুঝলেই দেখতে পেতাম নেফার সেই গহন অরণ্য। কি ভয়ানক আকর্ষণ তার! স্বপ্নের মধ্যে ঘুরে বেড়াতাম সেই সব জঙ্গলে। সূর্যের আলো ঢুকতে পায় না প্রাচীন মহামহিরুহদের ভিড়ে। নিচে ভেজা ভেজা লতাগুল্মের জটলা, তার উপর দিয়ে বুকে হেঁটে চলেছে বিশাল অজগর। দূরে জঙ্গল কাঁপাচ্ছে বিকট হাতির পাল। গভীর অন্ধকারে চোখের আলোয় শিকার খুঁজছে কেদো বাঘ। আর হঠাৎ হুঙ্কারে আকাশ কাঁপিয়ে লাফিয়ে পড়েছে নরমুণ্ড শিকারী আদিম উপজাতির দল। বড় ইচ্ছা হতো যেতে ওই জঙ্গল ফুঁড়ে অভিযানে। সেসব স্বপ্ন হারিয়ে গেছে কবে। বয়সের সঙ্গে সঙ্গে কলকাতা শহরে বসেই বুঝতে পেরেছি সেই নেফা আর নেই। নাম তো বটেই, কাজেও। কালের স্রোতে একদিন ভারতের এক রাজ্যরূপে আত্মপ্রকাশ করেছে অরুণাচল প্রদেশ, তদানীন্তন নেফা। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সির অবলুপ্তির পর কেটে গেছে বহুদিন। দীর্ঘ সেই সময়ে সভ্যতার আলো সেখানে তিলে তিলে পৌঁছে গেছে অনেকটা, আর একটু একটু করে হারিয়ে গেছে তার আদিম রূপ। আরণ্যক রহস্যময়তা নিয়ে নেফা বেঁচে থাকতে পারে না চিরকাল। সভ্যতার অধিকার আছে তার মানুষের। তবু আজও আমরা ভালোবাসি নেফার গল্প শুনতে, তার আদিম মানুষদের গল্প, তার বাঘ হাতি অজগরের গল্প, তার গহন বনের গল্প। না হয় বেঁচে থাক নেফা আমাদের কল্পনায়। নেফা ত্রিবিচ্ছিন্ন দেশ বলেছিল যার পরিচয়। অরুণাচলে বিশেষ করে তার পূর্ব প্রান্তে বর্ষা এসে যায় তাড়াতাড়ি, কিন্তু বন্ধুদের সকলের সুবিধা অসুবিধা মানিয়ে বেরোতে বেরোতে এপ্রিলের শেষ। তবে প্রথম বৃষ্টিটা হয়ে বাতাসের আর গাছের পাতায় জমে থাকা ধুলোটা ধুয়ে গেলে ছবিতে রং খুলবে ভালো, শিবনাথদা বলে। কলকাতায় অরুণাচল প্রদেশের অফিস থেকে ইনার লাইন পারমিট দেয়। গোটা রাজ্যটাকে 3টে সেক্টরে ভাগ করে পারমিট দেয়। এক একটি সেক্টরে সর্বাধিক 14 দিন অবধি। ট্যুর প্রোগ্রাম অনুযায়ী পারমিট করে নিয়ে কামরূপ এক্সপ্রেসে ডিব্রুগড়, একেবারে পূর্বের লোহিত, তিরাপ ও চাংলাং জেলার যাওয়ার জন্য তিনসুকিয়া বা ডিব্রুগড় হচ্ছে গেটওয়ে। বন্ধু শ্যামল আছে ডিব্রুগড়ে। ট্যুরিস্ট সার্কিটের বাইরে কোনো জায়গায় যাওয়ার জন্য ইনার লাইন সবাইকে দেওয়া হয় না। তিরাপ জেলার ট্যুরিস্ট সার্কিটে না থাকায় শ্যামলের সাহায্যে ডিব্রুগড়ের মোহনবাড়িতে অরুণাচলের অফিস থেকে আলাদা পারমিট করে নিয়ে আমরা বাস ধরি খনসার। ডিব্রুগড় থেকে খনসা 120 কিলোমিটার, বাসে 5 ঘন্টা। চেকপোস্ট হুকানজুড়িতে, অসম অরুণাচল সীমানা। কাছেই সুন্দরী উপত্যকা দেওমালি, নোক্তে উপজাতির বাস। কলকাতায় চলেছে তখন দারুণ দাবদাহ। এদিকে সমানে বৃষ্টি ডিব্রুগড়ে নামা থেকে। হালকা ঠান্ডার আমেজ ছড়িয়ে আছে বাতাসে।
৩,৫০০ ফুট উঁচু খনসায় বাস থেকে নামলাম তখন রাত ৮টা। হাতের কাছে উঠে পড়ি একটি হোটেলে, অতি সাধারণ মানের হোটেল। এর থেকে ভালো হোটেল অবশ্য নেই এখানে। থাকার মধ্যে সার্কিট হাউস ও ইন্সপেকশন বাংলো, সেসব খোঁজার সময় আর নেই তখন। সন্ধ্যার অন্ধকার নামতেই এখানে বন্ধ হয় দোকানপাট বাজার। রাতের খাবার জোটাতে অসুবিধা হয় বেশ। অনেক সময় পূব হওয়ায় রাত এখানে নামে তাড়াতাড়ি, সকালও হয় অনেক আগে, কলকাতার চেয়ে অন্তত ৮ ঘন্টা আগে। সকালে সেখানে ঘোর কুয়াশা, তার মধ্যেই ঘুরে বেড়াই খনসার পথে পথে, বাজারে, হস্তশিল্প কেন্দ্রে। খনসাতে মূলত নোক্তে উপজাতির বাস। চাংলাং জেলার তাংসা উপজাতি লোকেদেরও দেখা যায় খনসার বাজারে। মুখময় আঁকা উল্কি দেখে চিনতে অসুবিধা হয় না তাংসাদের। দুপুরে বাস ধরে চলে আসি তিসা নদী পেরিয়ে ৫৬ কিমি দূরে লন্ডিং। খনসা থেকে লন্ডিং বাস যায়। থাকার জন্য আছে সার্কিট হাউস, ইন্সপেকশন বাংলো। এইসব প্রত্যন্ত অঞ্চলে সরকারি বাংলোই ভরসা। সন্ধেবেলা পৌঁছে জায়গা পেয়ে যাই পিডাব্লিউডির বাংলোয়। সমুদ্রতল থেকে ৩,০০০ ফুট উঁচু লংডিং তিরাপ জেলার দক্ষিণ পূর্ব প্রান্তে। এদিকে নাগা হিলস, অন্যদিকে বর্মার পাহাড় ঘেরা লন্ডিং সাধারণ টুরিস্টদের ধরাছোঁয়ার বাইরে। একদা নরমুণ্ড শিকারী বলে পরিচিত ওয়াংচু উপজাতির বাস। স্থানীয় একজন দোভাষীকে নিয়ে যাই তাদের গ্রামে। গাঁওবুড়োর গলায় পেতলের তৈরি ৫টি নরমুণ্ডের রেপ্লিকা। আগেকার দিনে যুদ্ধে পরাজিত মুন্ড কেটে ঘরের শোভাবর্ধন করত এরা। ভারত সরকার অনেক চেষ্টায় বন্ধ করেছে সেই প্রথা, তবে কথায় কথায় খুনোখুনি চলে এখনো। যৌবনে গাঁওবুড়ো ৫ জন শত্রুর মাথা কেটেছে, সেই বীরত্বের প্রতীক আজও ঝুলছে তার গলায়। আজকাল ছেলেমেয়েরা যাচ্ছে স্কুলে, শিখছে হিন্দি, ইংরেজি, তবে বয়স্করা নিজেদের ভাষা ছাড়া অন্য কিছুই জানে না। এক উপজাতি গোষ্ঠী অন্য গোষ্ঠী কারোর সঙ্গে কথা বলতে এ রাজ্যে ভরসা এখন ইংরেজি বা হিন্দি। লন্ডিং খুব সুন্দর জায়গা। পাহাড়ের ডালে ধান, গেহু, আলু, মাকাইয়ের ঝুম চাষ। সেই কারণেই পুড়ছে কত জঙ্গল। সিজনের সময় জঙ্গলের ধারে আম, কাঁঠাল, আনারস, নাশপাতির ফলন ভালোই। অনেকটা নিচে গিরিখাত বয়ে চলেছে তিসিং নদী। অরুণাচলের অন্যান্য অঞ্চলে মদ সস্তা হলেও ওয়াংচু উপত্যকায় ওই বস্তুটি বিলকুল নিষিদ্ধ। এখানে একটা দিন কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্য নামদাফা। কিন্তু অরুণাচলের বহু অঞ্চলেই ভিতরে ভালো রাস্তা না থাকায় অসমের সমতল বেরিয়ে এসে আবার ঢুকতে হয় অন্য পথে। তিনসুকিয়াতে এসে পরদিন বাস ধরি ১১২ কিমি দূরে চাংলাং জেলার মিয়াও যাব বলে। মিয়াও ছোট্ট সুন্দর জায়গা, পুরোপুরি শহর বললে ভুল হবে। পথে নামচিক চেকপোস্টে ইনার লাইন চেক। মিয়াওয়ের ৫ কিমি আগে ডানহাতি পথে তিব্বতী উদ্বাস্তুদের কলোনি গুম্ফা। মিয়াওতে চাকমা উদ্বাস্তুদের বাস। কাছেই পাহাড়ের গায়ে তাংসা আর সিংফু উপজাতির গ্রাম। গুয়াহাটি থেকে সরাসরি নাইট সুপার আসে মিয়াওয়ের ৩৫ কিমি আগে জাগুন। সেখান থেকে মিনি বাস ট্যাক্সি পাওয়া যায়। সার্কিট হাউস, পিডাব্লিউডির বাংলো ছাড়াও টুরিস্ট লজ আছে মিয়াওতে। বাজার থেকে ২ কিমি দূরে মনোরম পরিবেশে অনেকগুলি ঘর, সঙ্গে রেস্তোরাঁ। সন্ধেবেলা সাদা পোশাকে পুলিশ অফিসার ঘুরে যান টুরিস্ট লজে, হাসি মুখে আলাপ করে দেখে যান ব্যাগ বাজিয়ে। পর্যটন কেন্দ্রে এমন অভিজ্ঞতা নিশ্চয়ই সুখকর নয় সাধারণ ভ্রমণার্থীর কাছে। মিয়াওতে নামদাফা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অফিস, সেখান থেকে বুকিং নিতে হয় নামদাফার দেবান বাংলাও। অ্যাসিস্ট্যান্ট ফিল্ড ডিরেক্টর মিস্টার গুপ্ত চৌধুরী তার নিজের জিপে করে আমাদের পৌঁছে দিলেন দেবান। মিয়াও বাজার থেকে অবশ্য গাড়ি ভাড়া পাওয়া যায় দেবান যাওয়ার জন্য। আমাদের সঙ্গে মিয়াও থেকে দেবান গেলেন জুওলজিক্যাল সার্ভের কয়েকজন বিজ্ঞানী। আমাদের আর্টিস্ট বন্ধু প্রদীপও আছে জুওলজিক্যাল সার্ভেতে। ওই আলাপ করিয়ে দেয় ডেপুটি ডিরেক্টর ডক্টর সান্যাল ও অমিতাভদার সঙ্গে।
ওরা অবশ্য সেদিন ফিরে গেলেন গুপ্ত চৌধুরীর গাড়িতে। মিয়াও থেকে 24 কিমি দূরে জঙ্গলের মধ্যে দেবান বাংলোর অবস্থান অত্যন্ত সুন্দর। নোয়াডিহিং নদী আর দেবান নালার সঙ্গমে এই গোলাকৃতির দোতলা বাংলোর নিচে 3টি দ্বিসজ্জার ঘর, প্রত্যেকটা ঘরের সঙ্গে সংলগ্ন টয়লেট, বাথ আর একফালি ছোট বারান্দা। পাখির নামে ঘরগুলির নামও ভারী মিষ্টি: গ্রিন ম্যাকপাই, এমারেল্ড ডোভ, লাফিং থ্রাশ। দোতলার একমাত্র ঘর হর্নবিল রাখা থাকে ভিআইপিদের জন্য। সকলের জন্য ডাইনিং ও ড্রয়িং অবশ্য দোতলাতেই। খাবার পাওয়া যাবে বাংলোতে, অর্ডার মতো রান্না করে দেবে বাংলোর কুক। বাঘ, হাতি, হরিণ, ভালুক, বুনো মোষ, বুনো কুকুর, গৌড়, নানান রকম বন্যপ্রাণী আছে এই জঙ্গলে। বাঘ, প্যান্থার, ক্লাউডেড লেপার্ড, স্নো লেপার্ড, বিড়াল প্রজাতির 4 রকম সাপদই আছে 700 ফুট থেকে 15,000 ফুট পর্যন্ত। তবে বিশেষ উল্লেখযোগ্য হুল গিবন আর হর্নবিল। মিয়াও থেকে আসা রাস্তার 10 কিমি দূরে গিবসন ল্যান্ড, সেখান থেকে 5 কিমি জঙ্গলের পথে মতিঝিল। দেবান থেকে নোয়াডিহিং নদী পেরিয়ে হাঁটা পথে হলদিবাড়ি ফরেস্ট ক্যাম্প হয়ে 4 দিন লাগে। সঙ্গে নিতে হবে খাবার, তাঁবু। আরেকটি জিপ চলার পথ গেছে মায়ানমার সীমান্তের কাছে বিজয়নগর, তবে সে পথ পুরোটা চালু নেই। চিরসবুজ এই অরণ্য হল্ক, হলং, বাঁশ, বেত, রাবার গাছের প্রাচুর্য, আর কত রকম অর্কিড, ময়াল, গোকরো ছাড়াও কত শত সরীসৃপ আর অজস্র পাখি। চীনের ইউহান প্রদেশ থেকে বেরিয়ে মায়ানমার হয়ে পাটকই পাহাড়ের রেঞ্জের মধ্যে দিয়ে নোয়াডিহিং নদী পৌঁছেছে নামদাফা। বর্ষার শুরুতেই উদ্দামসে দেবান বাংলোয় চাতালে বসার জায়গা করা আছে নদীর মুখোমুখি। সেখানে বসেই সময় কেটে যায় বেশ। 1983 বর্গ কিমি এলাকা নিয়ে নামদাফা ব্যাঘ্র প্রকল্প ঘোষিত হয় 1985 সালে, আর যার মধ্যে 1808 বর্গ কিমি কোর এরিয়া। 97 সালে গণনা অনুযায়ী এখানে বাঘের সংখ্যা 52 থেকে 60-এর মধ্যে, জানান বন বিভাগের ফটোগ্রাফার মিস্টার মল্লিক। নামদাফা থেকে আবার তিনসুকিয়া ফিরে এবার গন্তব্য দিবাং ভ্যালি জেলা। তিনসুকিয়া থেকে বাসে ঘন্টা 2 সৈকিয়া ঘাট বা ধলাঘাট। সেখান থেকে ছোট খালে ভটভটি নৌকায় 8 ঘন্টা লাগে ফেরিঘাট। তারপর লঞ্চে 1.5 ঘন্টা পথ লোহিত নদীর ওপারে সদিয়াঘাট। সেখান থেকে বাসে 2 ঘন্টায় 45 কিমি দূরে রোয়িং। রোয়িং শহরের শেষ প্রান্ত জু গার্ডেনের ধারে মার্কেটের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের টেরিটরি ডিভিশনের একটা অত্যন্ত সুসজ্জিত বাংলো আছে। বুকিং করেন ডিএফও টেরিটরি, জেলা দিবাং ভ্যালি। ইফিবানি নদীর পেরিয়ে 4 কিমি দূরে মেহাও অরণ্যের প্রান্তে স্যালি লেকের ধারে বন বিভাগের ওয়াইল্ড লাইফ ডিভিশনের নিরালা বাংলো। আমরা থাকি সেখানে। নিচে ছোটখাটো স্যালি লেক আর টিলার ওপর উঠলে দিবাং নদীর বিস্তীর্ণ উপত্যকা দেখা যায়। পাহাড়ের পাদদেশে ঘন অরণ্য, বেত আর বাঁশের ইন্টেরিয়ারে জাহাজাকৃতির পার্কের বাংলো অত্যন্ত আকর্ষক। সাধারণ মানের হোটেলও আছে রোয়িং বাজারে। স্যালির কাছে চিদু গ্রামে গাঁওবুড়ো জিনোলিঙ্গের সঙ্গে দেখা। যাচ্ছিলেন মিথুন ধরতে। গোজাতীয় এই প্রাণীটি আদতে বন্য হলেও উপজাতির লোকেরা এদের চিহ্নিত করে মালিকানা ঠিক করে নেয়। এদের পাওয়া যায় রাজ্যের সর্বত্রই। জঙ্গলে ছাড়া থাকলেও প্রয়োজন মতো চিহ্ন দেখে ধরে আনা হয়। বিবাহ ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে মিথুন, শুয়োর, মুরগির উপহার দেওয়া ও মাংসের জন্য কাটার রেওয়াজ আছে। চিদুগ্রাম ছাড়িয়ে 7th মাইলে চোখে পড়ল একপাল মিথুন। লিঙ্গির মিথুন আছে অন্য কোনো জঙ্গলে। লাল কালো পশমের পোশাক পরে কাঁধে তীরধনুক আর কোমরে চওড়া দা ঝুলিয়ে লিঙ্গি চলে গেলেন বিদায় জানিয়ে। রোয়িং থেকে হেঁটে মেহাও অরণ্যের মধ্যে মেহাও লেক যাওয়া যায়। যেতে সময় লাগে ঘন্টা 4। পথ চড়াই। লেকের ধারে আছে রেস্ট হাট। খাবার নিয়ে যাওয়া প্রয়োজন, সঙ্গে অবশ্য বন বিভাগের গাইড। মেহাও অভয়ারণ্যে আছে
বাঘ, প্যান্থার, হাতি, সাম্বার আরও নানান বন্যপ্রাণী। ময়াল শঙ্খচূড়ের বাস এই বনেও। আর আছে রেড পান্ডা, হর্নবিল। স্যালি লেকের বাংলোয় বসেই শোনা যায় হুলফ গিবনের ডাক। 282 বর্গ কিমি অভয়ারণ্যের মধ্যে দিয়ে গেছে আনিনির পথ। রোয়িং বাজারে আলাপ হয় অ্যাডভোকেট মিস্টার বিজু বিশ্বাসের সঙ্গে। উনি পরিচয় করিয়ে দেন সাপ্লাই দফতরের অফিসার মিস্টার সান্যাল ও সার্কেল অফিসারের সঙ্গে। ওরা সকলেই আমাদের আনিনি যাওয়ার পরামর্শ দেন। রোয়িং থেকে 250 কিমি উত্তরে প্রায় 5,500 ফুট উচ্চতায় অত্যন্ত সুন্দর জায়গা আনিনি অবধি সড়ক তৈরি হয়েছে বটে, তবে এখনো বাস চলে না পুরোটা। শীতকালে বরফ পড়ে আনিনি ও প্রতিমধ্যে প্রায় 8,000 ফুট উঁচু মার্ডিয়া বাসে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, তাই একমাত্র ভরসা হেলিকপ্টার, যাকে এখানে বলে সার্টি। ওই হেলিকপ্টারে রেশন সাপ্লাই যায় রোয়িং থেকে। তার সঙ্গে যাওয়ার সুযোগ পায় কিছু মানুষ প্রয়োজন অনুসারে অগ্রাধিকারের ভিত্তিতে। হেলিকপ্টার থেকে রেশন ড্রপিং হয় অ্যানিনিতে। সে নাকি দেখার মতো। এরকম ড্রপিং হয় অরুণাচলের আরও কিছু প্রত্যন্ত অঞ্চলে। মিস্টার সান্যাল আমাদের যাওয়ার ব্যবস্থা করার আশ্বাস দেন। সেই মতো আমাদের পারমিটের মেয়াদ বাড়িয়ে দেন অ্যাডিশনাল ডেপুটি কমিশনার মিস্টার দে। ইতিমধ্যে স্যালি লেকের বাংলোয় ছেড়ে ওরা আমাদের থাকার ব্যবস্থা করেন অঞ্চল সমিতির রেস্ট হাউসে। সেদিন 25শে বৈশাখ শ্রীমতী রত্নাদের তত্ত্বাবধানে রোয়িংয়ের বসবাসকারী বাঙালিদের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী দেখি অঞ্চল ভবনে। পরদিন এডিসি একজন পলিটিক্যাল ইন্টারপ্রেটারকে দেন আমাদের সঙ্গে ইদু উপজাতির গ্রামে যাওয়ার জন্য। অরুণাচল অর্থে সূর্যোদয়ের দেশ। ভারতে একদম পূর্ব প্রান্তে অবস্থিত বলে সূর্যের প্রথম আলো এসে পড়ে এখানে। উপজাতির মানুষেরা সূর্যকে ডনি আর চন্দ্রকে পোলো দেবতা বলে ডাকে, পুজো করে। ডনি পোলোর দেশ বলে নিজেদের রাজ্যটাকে। সরকার হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র গড়লেও এখনো প্রচলিত আছে তাদের নিজস্ব ঝাড়ফুঁক, ওজা, ডাইনি প্রথা। ইদুদের রে উৎসব পালিত হয় ফেব্রুয়ারি মাসে। রোয়িং থেকে 25 কিমি দূরে ভিষ্যকনগর, ভিষ্যক রাজার রাজধানীর ধ্বংসাবশেষ। শ্রীকৃষ্ণের স্ত্রী রুক্মিণী নাকি ভিষ্যক রাজার মেয়ে। দিকে দিকে ছড়িয়ে পড়া তার রূপের খবর পেয়ে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ভারতবর্ষের পূর্বতম প্রান্তে এসে বিয়ে করেন রুক্মিণীকে। তাকে নিয়ে ফেরার সময় বাধা দেয় উপজাতির লোকেরা। ভয়ানক যুদ্ধে প্রাণ হারায় উপজাতির গোষ্ঠীর সকলেই। বন্দী হয় রুক্মিণীর ভাই। রুক্মিণীর অনুরোধে তাকে মুক্ত করেন ভগবান শ্রীকৃষ্ণ, তবে শান্তিস্বরূপ কেটে দেন তার লম্বা চুল। সেই থেকেই এই উপজাতির লোকেরা চুলিকাটা নামেও পরিচিত। পৌরাণিক কাহিনী শোনায় পলিটিক্যাল ইন্টারপ্রেটার বায়া উম্পো। তাই মিশমি উপজাতির লোকেরা বলে রুক্মিণী তাদের ঘরের মেয়ে আর শ্রীকৃষ্ণ তাদের জামাই। দেখতে খুব সুন্দর ছিল অরুণাচলের মেয়েদের। এক গোষ্ঠীর মানুষ যুদ্ধ করে নিয়ে যেত অন্য গোষ্ঠীর মেয়েদের। সেই থেকে নিজেদের অসুন্দর করার প্রথা চালু হয় এখানকার মেয়েদের মধ্যে। গায়ে মুখে উল্কিয়েকে, কানে নাকে ভারী গয়না পরে আজও নিজেদের অসুন্দর করার প্রয়াস আছে এদের। তবে দিন বদলাচ্ছে। শহর অঞ্চলে স্কুল কলেজে পড়া মেয়েরা আর রাজি নয় ওই প্রথা মানতে। বায়াউম্পোর কাছে জানতে পারি এসব। ওর কাছেই শুনি ওদের বিয়ের নিয়ম। বউ ঘরে আনতে নাকি অনেক টাকা আর মিথুন ইত্যাদি উপহার দিতে হয় ছেলেকে। চুক্তি অনুযায়ী পুরো টাকা দিলে তবেই নিয়ে যেতে পারবে বউকে। সাধারণত গোষ্ঠীর বাইরে বিয়ের নিয়ম এখনো নেই। সদিয়াঘাট থেকে বাস যায় লোহিত জেলার সদর তেজু। যাওয়া যায় তিনসুকিয়া থেকে অন্য পথেও নামসই হয়ে। দুদিকের পথে তেজু প্রায় 100 কিমি তিনসুকিয়া থেকে। থাকার জন্য সার্কিট হাউস, ইন্সপেকশন বাংলো। তেজু থেকে 21 কিমি দূরে পরশুরাম কুণ্ড।
জনশ্রুতি এই কুণ্ড জলে স্নান করলেই মাতৃহত্যার পাপমুক্ত হন পরশুরাম। এখানে মেলা বসে মকর সংক্রান্তিতে। মিশমি উপজাতির মানুষের ভিড় সে মেলা হয়ে ওঠে রঙিন। লোহিতের মিশমিরা দিগারু মিশমি, দিবাংবালির মিশমিরা ইদু। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য রোয়িংয়ে বসে বসে কেটে যায় 2 দিন। আমাদের হেলিকপ্টার আর ওড়ে না। এডিসি ডেকে বলেন, এই সময় আনিনি গেলে আপনাদের ভয়ানক অসুবিধা হতে পারে। যাওয়ার হেলিকপ্টার পেলেও ফেরার কোনো নিশ্চয়তা থাকবে না। কতদিন যে অপেক্ষা করতে হবে তার কোনো ঠিক নেই। এই অঞ্চলে এটাই অসুবিধা। আর মেনেও নেয় সবাই। পরে তাদের তো উপায় নেই, কিন্তু আপনারা শখ করে কেন ডেকে আনবেন সেই বিপদ? আনিনি আমাদের আর যাওয়া হয় না। সময়াভাবে আমরা পরবর্তী পর্যায়ের দিকে পা বাড়াই। রোয়িং থেকে ডাম্বুক হয়ে সরাসরি পশ্চিমঘাট যাওয়ার পথ আছে। সে পথে পেরোতে হয় দিবাং ও সিয়াং নদী। এখন বর্ষার নদীর রূপ ভয়ঙ্কর। খেয়া পারাপার বন্ধ। ডিব্রুগড় থেকে পবনহংস সংস্থার হেলিকপ্টার সার্ভিস আছে রোয়িং, প্যাসিঘাট ইত্যাদি কিছু জায়গায়। আবহাওয়া খারাপ হলে চলে না সেও। অরুণাচলে বিভিন্ন শহরের মধ্যে বায়ুদূতের বিমান চলতো এক সময়। বহুদিন হলো বন্ধ হয়ে গেছে তা। অগত্যা একই পথে সদিয়া থেকে তিনসুকিয়া ডিব্রুগড় ফিরে আবার ব্রহ্মপুত্র পার। ব্রহ্মার পুত্র নদ সে। ভৈরামঘাট থেকে পূর্ব সিয়াং জেলার সদর শহর পশ্চিমঘাট 37 কিমি। পথে রাকসিং চেকপোস্টে ইনার লাইন চেক। তেজপুর, ইটানগর, নর্থ লখিমপুর, শিলাপাথর থেকে সরাসরি বাস চলে পশ্চিমঘাটে। শিলাপাথর থেকে 10 কিমি দূরে মালিনীথানে মন্দিরের ধ্বংসাবশেষ। আকাশীগঙ্গা জলপ্রপাত তার পশ্চিম কিমি দূরে। আকাশীগঙ্গার সতীপীঠ। মেলা বসে চৈত্র সংক্রান্তিতে। পাশিঘাটে থাকার জায়গা পেলাম সার্কিট হাউসে। পাশিঘাট দারুণ সুন্দর জায়গা। মূলত আদি উপজাতির বাস এখানে। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আদি গ্রাম কেলেক মিরবুক। আলাপ হলো এক আদি পরিবারের সঙ্গে। অত্যন্ত ভদ্র ও অতিথিপরায়ণ। ওদের মেয়েরা নিজস্ব পোশাক পরে নাচ দেখালো আমাদের। খেতে দিল আপং স্থানীয় মদ, যা তৈরি হয় ঘরে ঘরে। অতিথি সৎকারের এটাই রীতি ওদের। অতিথিদের ভদ্রতা নাকি আপং পান করে গৃহস্বামীকে সম্মানিত করা। অতএব কি আর করা যায়, জসমিন দেশে যদাচার। কদিন পরে ওদের এতর উৎসব। তাতে ছেলেদের নাচ দেলং হবে মুখ্য আকর্ষণ। সেপ্টেম্বরে সোলুং উৎসবে মেয়েদের নাচ পুনং হয় মুখ্য। পাশিঘাটে সিয়াংয়ের রূপ খুব সুন্দর। দেখে বোঝা যায় না এই কখনো হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। নদীর পাড়ে ঘুরে বেড়াই সকাল বিকেল। পাশিঘাটের সার্কিট হাউসে আলাপ হয় দাপরিজোর ডিএফও মিস্টার দিগন্ত গগৈয়ের সঙ্গে। অসমের ছেলে, বাংলা বলে ভালো। আমরা দাপরিজো যাব শুনে চিঠি লিখে দিলেন সেখানকার অ্যাসিস্ট্যান্ট কনভারজেটর অফ ফরেস্ট মিস্টার গোস্বামীকে। পাশিঘাট থেকে আমরা যাব আলম, সেখান থেকে দাপরিজো। এসব অঞ্চলে বাস চলে বটে, তবু খুব নিয়মিত নয়, কোথাও বা একদিন অন্তর। পথঘাটের অবস্থার উপর নির্ভর করে কিছুটা, তেমনি ভিড়। পাশিঘাট থেকে 6 ঘন্টা বাস যাত্রা করে পৌঁছালাম 120 কিমি দূরে পশ্চিম সিয়াং জেলার সদর আলম। সেই আলম যেখানে বাঘের গর্জনে কেঁপে উঠত ডাক বাংলো। জঙ্গল দুমড়ে মুচড়ে ছুটে যেত ক্রুদ্ধ বুনো হাতির পাল। দুর্যোগের রাতে সিয়াং ফুসত নিষ্ফল আক্রোশে। উপজাতিদের প্রতি সমতলের সাহেব সুবোধেরা কত যে অন্যায় করেছে তার পারে। সেসবের সাক্ষী হয়ে আছে সিয়াং কত যুগ ধরে। তারপর সিয়াং দিয়ে বয়ে গেছে কত জল। সেই সিয়াং আজও ফুঁসে ওঠে দুর্যোগের রাতে। অরণ্য কেঁপে ওঠে বাঘের হুঙ্কারে। তবে ডাক বাংলোর কাছে নয়, কিছুটা দূরে। কিছুটা তো বিলীন হয়েছে সভ্যতার কবলে।
আরও কত গল্প আছে সিয়াংকে নিয়ে। ব্রহ্মপুত্রের মূল ধারা সিয়াংয়ের জন্ম তিব্বতের গহীন অঞ্চলে। কোথাও যেন পড়েছি সিয়াংয়ের গতিপথ ধরে এগোতে না পেরে অনুমিত উজান অঞ্চলে গাছের গুড়ি ভাসিয়ে নিশ্চিত হয় এর উৎপত্তিস্থল। আলংয়ে থাকার জন্য সার্কিট হাউস, ইন্সপেকশন বাংলো, অঞ্চল সমিতি ভবন ছাড়া আছে 2-3টি সাধারণ মানের হোটেল। 6 কিমি দূরে পাটং ব্রিজের কাছে সিয়াংয়ের দৃশ্য ভারী সুন্দর। আলং থেকে উত্তরে মেচুকা যাওয়া যায় সাটিতে। শীতকালে বরফ পড়ে সেখানে। অরুণাচলে সুইজারল্যান্ড বলে খ্যাত মেচুকাতে যাওয়ার সড়ক অবশ্য ভালো তৈরি হয়নি এখনো। আলংয়ের বনে পাহাড়ে একটি দিন ঘোরাঘুরি করে সিয়াংকে বিদায় জানিয়ে আমরা বাস ধরি দাপোরিজোর। আপার সুবনশিরি জেলার সদর দাপোরিজো আলং থেকে 166 কিমি, 7 ঘন্টা বাসে। দাপোরিজো পৌঁছে দেখা করি মিস্টার গোস্বামীর সঙ্গে। সেই রাতটা সার্কিট হাউসে কাটিয়ে পরদিন মিস্টার গোস্বামী আমাদের থাকার ব্যবস্থা করেন একটি নির্মীয়মান বাংলোয়। বন বিভাগের গাড়িতে করে আমাদের নিয়ে যান 14 কিমি দূরে সুবনশিরি নদী ও সিপ্পি নদীর সঙ্গমে তাগিন উপজাতির গ্রামে। এই তাগিনরা একসময় অত্যন্ত আদিম ও হিংস্র ছিল পড়েছি গল্পে। এখন যথেষ্ট উন্নতি করেছে সব দিক দিয়ে। লেখাপড়া, খেলাধুলো, চাষবাস। সুবনশিরিতে মাছ ধরতে দেখলাম তাগিন যুবকদের। একটি মেয়ে আমাদের ডেকে নিয়ে গেল তার বাড়িতে। স্কুলে পড়ে। তার কত প্রশ্ন বাইরের জগৎ সম্বন্ধে, আমাদের বাংলা, কলকাতা সম্বন্ধে। সিপ্পি নদীর উপর বেত ও বাঁশের তৈরি একটি ঝোলা পুল। এইরকম পুল আছে অরুণাচলের সর্বত্র। টাকো পাতায় ছাওয়া ঘর এখানকার নিজস্ব পদ্ধতি। বাঁশের খুঁটির উপর নির্মিত এই ঘরের নিচে থাকে মুরগি, শুয়োর। উপরে বসার জায়গা, বারান্দা, ঘর সবটাই বাঁশের। সব উপজাতির মানুষই সাজতে ভালোবাসে। গলায় পুঁতি ও নানান রঙের পাথরের মালা, মাথায় পাখির পালক গোজা বেতের টুপি, কোমরে চওড়া দা পুরুষদের। মেয়েদের গলাতেও কত রকম লকেট। সিপ্পি থেকে 6 কিমি দূরে মেঙ্গা গুহা। গাড়ি যাবে না, রাস্তা গেছে ভেঙে। শেষে বাঁশের সিঁড়ি বেয়ে উঠতে হবে গুহার কাছে। অরুণাচলের পাহাড়ে সর্বত্র চোখে পড়ে এ ধরনের কলা গাছের বন। তবে সে কলা খাওয়ার উপযুক্ত নয়। বন বাংলোয় রাতটা কাটে কত রকম পোকার ডাক শুনে। দাপোরিজো ছোট জায়গা। বায়ুদূতের বিমান চলতো আগে। পরিত্যক্ত রানওয়েতে এখন গরু চড়ে। ফুটবল খেলে ছোট ছেলেরা। দাপোরিজোতে ছোটখাটো হোটেল আছে। আছে এসটিডি বুথ। দাপোরিজো থেকে 0 সরকারি বাস একদিন অন্তর। তবে এখন সুমো চলে। আমরা সুমোতে চলে আসি 168 কিমি দূরে লোয়ার সুবনশিরি জেলার সদর শহর হাপোলি। পুরনো শহর 0-7 কিমি দূরে যমজ শহর হাপোলিতেই এখন সব অফিস কাছারি। দাপোরিজো থেকে 6 ঘন্টা সময় লাগে। 0তে পরিচয় হয় ডিএফও মিস্টার গাপাকের সঙ্গে। ওর বাংলো, অফিস সব হাপোলিতেই। গাপাক নিশি উপজাতির লোক। খুবই সহযোগিতা করেন আমাদের সঙ্গে। থাকার ব্যবস্থা করে দেন সার্কিট হাউসে। নিজের জিপসি সঙ্গে দিয়ে ড্রাইভারকেও একজন ফরেস্টারকে বলে দেন আমাদের ভালো করে ঘুরিয়ে সব দেখিয়ে দেওয়ার জন্য। 0তে বিদেশি ট্যুরিস্ট ভালোই আসা যাওয়া আছে শুনলাম। হোটেল খুব ভালো না থাকলেও ব্লু পাইন গেস্ট হাউস আর ছোট টিলার উপর লাল টালি ছাওয়া ডক্টরস হোম, পিক ভিউ বিদেশিদের খুব প্রিয়। 0 ও হাপোলির মাঝামাঝি টিলার মাথায় অঞ্চল ভবন থেকে 0 উপত্যকার দৃশ্য ভারী সুন্দর। নিচে উপত্যকায় সুদূর প্রসারী ধানক্ষেত গিয়ে মিশেছে পাইন বনের ধারে। পাহাড় ঘেরা অনেকটা খোলামেলা জায়গা নিয়ে সমুদ্রতল থেকে 5700 ফুট উঁচু 0 সত্যিই খুব সুন্দর জায়গা। 0তে প্রধানত আপাতানি উপজাতির লোকেদের বাস।
নিশি উপজাতির লোকেরা থাকে শহর থেকে কিছুটা দূরে পাহাড় অঞ্চলে। আপাতানিদের সম্বন্ধে শুনেছিলাম ওরা নাকি ফটো তোলার বিরোধী। ওদের ধারণা আয়ু কমে যায় ছবি তুললে। কিন্তু আপাতানি গ্রামে পুরুষ মহিলারা ভালোই ব্যবহার করলো আমাদের সঙ্গে, ছবি তুললো নানান রকম পোজ দিয়ে। হয়তো ওরা কুসংস্কার কাটিয়ে উঠেছে ধীরে ধীরে। আপাতানিদের মুরুম উৎসব হয় জানুয়ারি মাসে। নিশি গ্রামে অবশ্য ছবি তোলার জন্য অনুমতি নিতে হলো গাঁও বুড়োর। তবে ওরাও আপ্যায়ন করলো নিজেদের পানীয় টেমি দিয়ে। তবে ডিএফও সাহায্য না পেলে হয়তো এত সহজ হতো না সবকিছু। ওর ড্রাইভার নিজেও নিশি, বাড়িও ওই গ্রামে। ওর উপস্থিতি যথেষ্ট সহায়ক হয়েছে আমাদের। বাঁশের তৈরি বাড়ির মাঝখানে হলঘর, যেখানে আগুন ঘিরে বসে খানাপিনা হয়, সেখানেই গাঁওবুড়ো বসালেন আমাদের। পানীয় গ্রহণ করে ওদের সম্মান দেখালাম আমরা। নিশি উপজাতির লোকেরা ধনেশ পাখির ঠোঁট আর ঈগল ময়ূরের পালক দিয়ে তৈরি মুকুট পরে। হাপলের বাজারে আমাদের ইটানগরের গাড়ি ধরিয়ে দিলেন ফরেস্টার মিস্টার কেজি কাগু। 200 কিমি পথ আধ ঘন্টা লাগে বাসে। এই রুটেও চলে সুমো। পথে চোখে পড়ল দূরে পাহাড়ে আগুন লাগিয়ে জঙ্গল সাফ হচ্ছে ঝুম চাষের জন্য। 0 থেকে 3 ঘন্টা চলার পর কিমিন চেকপোস্ট দিয়ে অসম নেমে হারমোটে বান্দর দেওয়া হয়ে আবার ঢুকলাম অরুণাচলে। পুরনো শহর নাহারলাগুন ছাড়িয়ে আরও 10 কিমি রাজধানী ইটানগর। ইটানগরে থাকার জন্য প্রচুর হোটেল আছে বাস স্ট্যান্ডের কাছে। দেখার জন্য বোটানিক্যাল গার্ডেন, ক্রাফট সেন্টার, জু গার্ডেন আর স্টেট মিউজিয়াম নানা উপজাতির বৈশিষ্ট্য। 6 কিমি দূরে মনোরম পরিবেশে গঙ্গা লেক, কাছে নিশিদের গ্রাম। সরাসরি আসতে হলে গুয়াহাটি থেকে 12 ঘন্টা বাসে, 6 ঘন্টা তেজপুর থেকে। ইটানগরের 30 কিমি আগে বান্দর দেওয়াতে ইনার লাইন চেক হয়। ইটানগর থেকে আমরা চলি বোমডিলা তাওয়াং অঞ্চলে। ইটানগর থেকে বোমডিলা যেতে আবার বান্দর দেওয়া হয়ে নেমে আসতে হয় অসমের সমতলে। ভালুকপং চেকপোস্টের পরেই পাহাড়ি পথের শুরু আবার। ভালুকপংয়ের জিয়াবর্লি অর্থাৎ কামেং নদীর তীরে অসম সরকারের টুরিস্ট লজ আছে। এখান থেকে ডান হাতে সঙ্গী হয় কামেং নদী। 5 কিমি গিয়ে টিপি অর্কিড রিসার্চ সেন্টার। কামেং নদীর ধারে টিপি বন বাংলোর অবস্থান অনবদ্য। এখানে বসেই কাটিয়ে দেওয়া যায় কটা দিন। টিপি ছাড়িয়ে দ্রুত পথে উঠে আসে অনেকটা উঁচুতে। পথের ধারে বোর্ডে লেখা ফগ এরিয়া। কুয়াশায় ঢেকে থাকে এলাকাটা সবসময়। সেশা ছাড়িয়ে 0 পয়েন্ট থেকে ডান দিকের পথ চলে গেছে ইস্ট কামেং জেলার সদর সেপ্পা। 100 কিমি এখান থেকে সোজা পথে টেঙ্গা রূপা হয়ে বোমডিলা। ইটানগর থেকে বাসে 12 ঘন্টা। মাঝে কিছুটা সময় নষ্ট টায়ার পাংচার হয়ে। ওয়েস্ট কামেং জেলার সদর 8500 ফুট উঁচু বোমডিলা পাহাড়ের ঢালে অত্যন্ত সুন্দর শহর। সরাসরি যাওয়ার জন্য গুয়াহাটি হয়ে তেজপুর, সেখান থেকে 160 কিমি দূরে বোমডিলা যাওয়ার বাস আছে। ঘন্টা 8 লাগে। বোমডিলাতে থাকার জন্য সার্কিট হাউস, ইন্সপেকশন বাংলো ছাড়া আছে টুরিস্ট লজ আর হোটেল। ইদানিং বোমডিলা বেশ জনপ্রিয়। দেখার জন্য আপার মন্টেসারি, লোয়ার মন্টেসারি, ক্রাফট সেন্টার, মিউজিয়াম। আর 3 কিমি দূরে বোমডিলা পাস থেকে তুষারশৃঙ্গ, কাংটো ও গড়িচেন এর নয়ন মনোহর দৃশ্য। বোমডিলা থেকে তাওয়াং 180 কিমি। বাস অনিয়মিত, তবে সুমো চালায় পর্যটন সংস্থা হিমালয়ান হলিডেজ। সরাসরি তেজপুর, বোমডিলা, তাওয়াং সুমো চলে। বোমডিলা থেকে অনেকটা নেমে গেছি পাহাড়ি পথ। 42 কিমি গিয়ে দিরাং নদীর তীরে 5000 ফুট উঁচু দিরাং শহর। খুব সুন্দর জায়গা, থাকার জন্য হোটেল আর টুরিস্ট লজ। দিরাং ঢোকার 3 কিমি আগে তৈরি হয়েছে একটি নতুন টুরিস্ট লজ। অতি সুন্দর অবস্থানে এই বাংলো থেকে দেখা যায় দিরাং নদী, শহর সমেত গোটা উপত্যকাটা। দিরাং ছেড়ে পথ আবার উঠে চলে। ক্রমে একসময় উঠে আসে
13,700 ফুট উঁচু সেলা পাসের ওপর। পাসের ঠিক নিচেই পথের ধারে সেলা লেক, পাসের মাথায় তাওয়াং জেলার প্রবেশ তোরণ। শীতে প্রচুর বরফ পড়ে সেলা পাসে, জমে যায় সেলা লেক। পাহাড়ি পথ অবশ্য বরফ কেটে পরিষ্কার করা থাকে সেনাবাহিনীর যানবাহন চলাচলের জন্য। সরকারি বাস এখানে সময় দেবে না, তাই বোমডিলা থেকে তাওয়াং পর্যটন সংস্থার গাড়িতেই যাওয়া ভালো। সেলা বাসে কিছুটা সময় কাটাতে ভালো লাগে। সেলা বাস থেকে নেমে নুরানাং হাই অল্টিটিউড ট্রাউট ফিশিং ব্রিডিং ফার্ম পার হয়ে জংগ্রামের আগে যশবন্তগড়, ভারতের বীর সৈনিক যশবন্ত সিং এর সমাধি। ড্রাইভার গাড়ি থামায়, পাশে মিলিটারি ক্যান্টিন থেকে এগিয়ে আসেন সৈনিকেরা, চা খাওয়ান আমাদের, নিয়ে যান একটু উপরে যশবন্ত সিং এর সমাধিতে। পাশেই ছড়িয়ে আছে প্রচুর বাংকার। একজন সৈনিক আমাদের শোনান যশবন্তের কাহিনী। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময় চীনের সৈন্যরা হাঁটা পথে পৌঁছে গিয়েছিল বোমডিলা। তারা যখন তাওয়াং ছাড়িয়ে এগিয়ে এসছে, এখানে থাকা ভারতের বাহিনী পিছু হাঁটার সিদ্ধান্ত নেয়। পুরো বাহিনীর নিরাপদ পশ্চাৎপসরণের জন্য চীনা সৈন্যদের আটকে রাখার সিদ্ধান্ত নেয় গাড়োয়ালের ছেলে যশবন্ত সিং। অনেকটা এলাকা জুড়ে ট্রেঞ্জের মধ্যে দিয়ে যাতায়াত করে অনেকগুলি বাংকার থেকে একা লড়াই করতে থাকে যশবন্ত। চীনারা বুঝতে পারে না ভারতীয় ফৌজের কত সৈন্য আছে এখানে, কাজেই জংগ্রামের লোকেরা দেখে ভারতীয় সৈন্য চলে যাওয়া সত্ত্বেও লড়াই চলছে সেদিক থেকে। জংগ্রামের দুই বোন নুরা ও সেলার বাবা নুরাকে বলে ভারতীয় কতজন সৈন্য এখনো আছে দেখতে ও তাদের জন্য খাবার তৈরি করে নিয়ে যেতে। ভারতের নাগরিক হিসেবে তাদেরও দায়িত্ব আছে একটা। খাবার বানিয়ে নিয়ে যাওয়ার সময় চীনা ফৌজের হাতে ধরা পড়ে যায় নুরা। চীনারা তার উপর অমানসিক অত্যাচার করে ও পরে হত্যা করে। এরপর নুরার বাবা নিজে খাবার নিয়ে যাওয়ার পথে ধরা পড়ে, চীনারা হত্যা করে তাকেও। বাবার মৃত্যুর পর সেলা যায় খাবার নিয়ে। সে লুকিয়ে বাংকার অবধি পৌঁছাতে পারে ও দেখে সেখান থেকে লড়াই চালিয়ে যাচ্ছে একা যশবন্ত। খিদে তেষ্টায় অবসাদগ্রস্ত। ভারতীয় সেনা চলে যাওয়ার পর কেটে গেছে 72 ঘন্টা। সেলা ধরা পড়ে গ্রামে ফেরার পথে। তার উপর পাশবিক অত্যাচার করে চীনা সৈন্যরা সঠিক খবর পাওয়ার জন্য। তারা জানতে চায় সেখানে ভারতীয় সেনার সংখ্যা, গোলাবারুদ মজুতের অবস্থান। সেলা চীনের দুজন উচ্চপদস্থ সেনা অফিসারকে গোলাবারুদের মজুদ দেখাবার নাম করে নিয়ে যায় 14,000 উঁচু পাহাড়ের চূড়ায় ও দুজনকে টেনে নিয়ে ঝাঁপ দেয় সেখান থেকে। এদিকে যশবন্ত একা আর পেরে ওঠে না, ধরা পড়ে চীনা বাহিনীর হাতে। অকথ্য অত্যাচারের ফাঁকে সুযোগ পেয়ে লোহার তারের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ক্রোধান্বিত চীনা সৈন্যরা কেটে নিয়ে যায় যশবন্তের মাথা। যুদ্ধবিরতির সময় ভারত সরকার ফেরত চায় যশবন্তের কাটা মাথা। অবশেষে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় চীন সরকার বাধ্য হয় যশবন্তের একটি অবক্ষ মূর্তি বানিয়ে দিতে। যশবন্তগড়ের সমাধিক্ষেত্রে শোভিত আছে সেই মূর্তি। বীর সৈনিক যশবন্তের কথা শুনতে গর্বে ভরে ওঠে আমাদের বুক। এখনো এখানকার সেনা ছাউনির জওয়ানরা বিশ্বাস করে যশবন্তের আত্মা বেঁচে আছে। অতন্দ্র প্রহরীর মতো তাদের পাহারা দেয় সে। যশবন্ত তাদের কাছে এখন দেবতার আসনে আসীন, যার যত মনস্কামনা চিঠি লিখে পাঠায় যশবন্তের বাবার নামে। একটি বড় বাক্সে জমা হয় সেই সব চিঠি। ওদের বিশ্বাস ফলও নাকি পায় তাতে। সেই মেয়ে সেলার নামে বোমডিলার তাওয়াংয়ের মধ্যবর্তী 13,700 ফুট উঁচু পাসের নাম হয় সেলা পাস। তার কাছে সেই পাহাড়ের চূড়াটার নাম হয় সেলা টপ। পাসের নিচে যেখানে ট্রাউট ফার্ম, সেই জায়গাটার নাম হয় নুরার নামে, রাখা হয় নুরানাং। ওদের পুরনো গ্রামটার নতুন নাম রাখা হয় জং, অর্থাৎ যুদ্ধ। এর অসীম সাহসী যশবন্তের সেই অসম লড়াইয়ের সাক্ষী সেই জায়গা যেখানে গড়া হয়েছে তার সমাধি। তার নাম হয় যশবন্তগড়। জংগ্রামের উপর দিকে নুরা ও সেলার নামে গড়া হয়েছে দুটি মন্দির।
তাওয়াং পৌঁছানোর 33 কিমি আগে পথের ডান দিকে একটু দূরে দেখা যায় এক দুর্দান্ত জলপ্রপাত। বহু নামি দামি ফলসকেও হার মানাতে পারে তার রূপ। 10,000 ফুট উঁচু তাওয়াংয়ের সার্কিট হাউস ছাড়া আছে টুরিস্ট লজ আর অনেকগুলি হোটেল। শহর থেকে 5 কিমি দূরে তাওয়াং গুম্ফা, চমৎকার ফ্রেস্কোর কাজ, 26 ফুট বুদ্ধ মূর্তি। 350 বছরের পুরনো ভারতের বৃহত্তম ও প্রাচীনতম এই গুম্ফায় 500 লামার থাকার ব্যবস্থা আছে। ছোট লামাদের স্কুল। গ্রন্থাগারে বহু প্রাচীন তিব্বতী পুঁথি পড়া যায়নি, যার পুরোটা এখনো। সুন্দর অবস্থানের জন্য তাওয়াংয়ের যে কোনো জায়গা থেকে দেখা যায় এই মনেস্টারি। একটু দূরে আছে বৌদ্ধ সন্ন্যাসিনীদের আন্নি গুম্ফা, অনেকটা নিচে হস্তশিল্প কেন্দ্র। গাড়ি ভাড়া নিয়ে পুরো আসা যায় চীন সীমান্তের পথে পিটিসো হ্রদে। তাওয়াং অঞ্চলে বসবাসকারী উপজাতি মোনপা, এরা বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত। মাথায় ইয়াকের লোমের তৈরি অদ্ভুতাস্য পরচুলা পরা। তাওয়াংয়ের সেদিন বিকেলের আকাশে রং ধরেছিল দারুণ। অরুণাচলে আমাদের শেষ দিন। এখান থেকে সরাসরি তেজপুর গুয়াহাটি হয়ে কলকাতা ফেরা। সন্ধ্যের মুখে যখন আকাশে ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে রং, সার্কিট হাউসের বারান্দায় বসে দূর পাহাড়ের গায়ে চোখ রেখে স্মৃতিচারণ করছিলাম আমরা। সেই তিরাপ জেলার খোনসা দিয়ে শুরু। 1 মাস সময় কেটে গেল কোথা দিয়ে, তবু একটা কথা কেবলই ঘুরে ঘুরে আসে মনে। ম্যাপে গোটা রাজ্যটাই সবুজ দেখায়। ঘুরতে ঘুরতে নিজের চোখেও দেখলাম সেই নিবিড় বনানী। প্রশ্নটা মনে জাগতো আগেও, যে রাজ্যে সবটাই জঙ্গল সেখানে অভয়ারণ্যের পরিমাণ এত কম কেন, এত নগণ্য কেন বন্যপ্রাণীর সংখ্যা? অরুণাচলে বেরিয়ে পেয়ে গেলাম তার উত্তর। রাজ্যের অধিকাংশ বন পাহাড়ি উপজাতি ব্যক্তিগত মালিকানাধীন। সরকার নাকি ইজারা নেয় তাদের কাছে। এখানে শিকার চলে এখনো পুরোদমে। বাজারে হরিণের মাংস, বনশুয়োরের দাঁত বিক্রি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। ভালুকের মাংস বিক্রির খবর পেলে বনকর্তা পালিয়ে যান অফিস ছেড়ে, পাছে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে খোদ বন অফিসার এখনো শিকার খেলতে যান বন্ধু বান্ধব নিয়ে। সাধারণ মানুষ সীতার, চোয়াল কিংবা বনশুয়োরের দাঁত তৈরি লকেট ছোলায় গলায়। হরিণের সিং, মিথুনের মাথা শোভা বাড়ায় বসার ঘরে। আদিবাসী সংস্কৃতির অঙ্গ যে শিকার করা। রাজ্যের সর্বত্রই লেখা দেখেছি লস অফ কালচার, লস অফ আইডেন্টিটি। সংস্কৃতিকে ধরে রাখার এই প্রয়াস প্রশংসনীয়। এরই টানে, এরই খোঁজে তো এখানে আসা। তবে তার যেমন ভালো দিক আছে, অন্য দিকটাও তো থাকবেই। তবু তো আমরা ঘুরেছি শহর থেকে শহরে, যেখানে সভ্যতা আর আসন পাততে শুরু করেছে। যেতে পারেনি অরুণাচলের প্রত্যন্ত অঞ্চলে। হয়তো আদিমতম এখনো স্বরূপে বিরাজ করছে সেখানে। তাই মাসাধিককাল ঘুরেও যেন মন ভরে না মন। কোথায় সেই স্বপ্নের নেফা? দেখা হয় না তাই প্রকৃত রূপ। নমস্কার, আমাদের এই অরুণাচলের গল্প আজ এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো উঠছি। নমস্কার।